মৌলিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাখরাজ। মাখরাজ হলো অক্ষর বের হওয়ার স্থান, অক্ষর উচ্চারণ স্থল। অক্ষর বের হওয়ার স্থান এই জন্য খরাজা ইয়াখরুজু শব্দের অর্থ হচ্ছে বের হওয়া। তা যেখান থেকে বের হয় সেটা হলো মাখরাজ। তা আমরা গত ক্লাসে সম্ভবত বলেছিলাম যে মুখের তিনটা জায়গা থেকে আরবি বর্ণ 28টি উচ্চারিত হয়। এবং আমরা এটাও বলেছিলাম যে আরবি বর্ণ মূলত 29টি, তার মধ্যে একটি বর্ণের কোনো আওয়াজ নাই। আওয়াজ নাই একটি বর্ণের, সেটা হলো আলিফ। তাহলে যে অক্ষরটার আওয়াজ নাই সেটার তো আর মাখরাজের প্রয়োজন নাই। এই জন্য আমরা 28টি অক্ষরকে মুখের তিনটা জায়গা থেকে উচ্চারণ হওয়ার কথা আমরা বলেছিলাম। তার মধ্যে ঠোঁট থেকে 4টি, জিহ্বা থেকে 18টি এবং কণ্ঠনালী থেকে 6টি, টোটাল 28টি অক্ষর। আমরা বলেছিলাম যে আরবি বর্ণ কোনো কোনো বর্ণের সাথে বাংলা বর্ণের মিল থাকার কারণে ওই বর্ণ উচ্চারণের মাখরাজ আমাদের জানাটা জরুরি না। উস্তাদ জি, দুঃখিত। আপনি ওই দিন গত শুক্রবারে মুন্সিগঞ্জ ছিলেন, অত ডিটেলস কিছু বলা হয় না, এই আর কি। ও আচ্ছা, কিছু বলা হয়নি। উদ্বোধন না, এটা মহিলাদের ক্লাসে বলা হয়েছিল, পুরুষদের ক্লাসে শুধু উদ্বোধন এটা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। আমি হঠাৎ মনে করলাম যে এটা একটু বলা দরকার, কারণ না অনেকে না না, হয়তো। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে জি। আমরা আমরা জানি যে আরবি হরফ মোট 29টি। 29টি কিসের ভিত্তিতে? আমরা অনেক সময় বলি আরবি হরফ 29টি, কেউ বলি 30টি। আসলে 29টি কিভাবে হয়? 29টি হয় হলো যেমন আলিফ একটা বর্ণ, হামজা আরেকটা বর্ণ। হামজাটা বিভিন্নভাবে লেখা যায়, এটাও হামজা, আলিফের উপরে হামজা হয়। এটা আমরা বিস্তারিত সামনে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আলিফ এবং হামজার মধ্যে কি হয় না, আপনার হামজাটা উচ্চারিত হয় কিন্তু আলিফটা উচ্চারিত হয় না। আর আপনি হিসাব করে দেখেন, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। তা আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য হলো আলিফটা উচ্চারিত হয় না, হামজাটা উচ্চারিত হয়। তো এই জন্য আমরা 29টি বর্ণের মধ্যে 28টি বর্ণ উচ্চারিত হয় এ কথা বলি। এখন প্রশ্ন আসতে পারে, আলিফটা কেন উচ্চারিত হয় না? তার কারণ হলো আলিফটা কিন্তু আসলে মাদের হরফ। আলিফটা মাদের হরফ। এই আলিফটা কোনো না কোনো বর্ণের সাথে মিলিত হয়ে আসে। আলিফটা কোনো না কোনো বর্ণের সাথে মিলিত হয়ে আসে, কিন্তু হামজাটা সেপারেট আসে। হামজাটা সেপারেটও আসতে পারে, বর্ণের সাথে মিলিত হয়েও আসতে পারে। সেজন্য যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন জিম আলিফ জবর আমরা কি বলি? যা। জিম আলিফ জবর কি বলি? যা। এখন আপনি যা বলেছেন, বলেন তো এখানে কি আলিফটা উচ্চারিত হয়েছে? একটু কথা বলতে হবে। তারপর আপনি না, বললেন উচ্চারিত হয় নাই। খ আলিফ জবর খ, আপনি তো খ উচ্চারণ করলেন, আলিফ কি উচ্চারিত হয়েছে? আলিফ উচ্চারণ হয়নি কিন্তু। কিন্তু আপনি এই আলিফটাকে উচ্চারণ কখন করবেন? আমি এখন যদি বলি জিম জবর যা, এখানে যদি কি দেই, একটা জবর দেই, তাহলে কিন্তু এটার আলিফ থাকবে না, তখন এটা কি হয়ে যাবে? হামজা। হামজা হয়ে যাবে। মনে রাখবেন, আলিফটা তখন পর্যন্ত আলিফ যতক্ষণ তার উপরে বা নিচে কোনো হরকত দেয়া হয় না। না থাকবে। কিন্তু যখনই আলিফের উপরে কোনো হরকত দিবেন, তখন সেটাকে আর আলিফ বলে ডাকতে পারবেন না। তাহলে আলিফের উপরে হরকত হলে সেটা কি হয়? হামজা হয়। হামজা। কিন্তু যতক্ষণ আপনার কোনো হরকত আসবে না, ততক্ষণ সেটা কি হবে? আলিফ হবে। আলিফ হিসেবে আর থাকবে। আলিফটা কিন্তু দেখেন এখানে যা আ,
এখানে শুধু খ, এখানে আলিফটা যদি উচ্চারণ করতে চান তাহলে এখানে একটা হরকত দিতে হবে, খ আ। তার মানে খ হরকত বিহীন হলো আলিফ, আর হরকত যুক্ত হলো হামজা। হরকত সহ হলো হামজা, আর হরকত বিহীন আলিফ। তাহলে এই জন্য আলিফটা কিন্তু উচ্চারিত হয় না। এই যে যে 28টি অক্ষর, এই 28টি অক্ষর কিন্তু ঠোঁট থেকে উচ্চারিত হয় 4টি অক্ষর, জিহ্বা থেকে উচ্চারিত হয় 18টি অক্ষর, আর কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় 6টি ছয়টি অক্ষর। অক্ষর। এখন আপনারা দেখেন 18টি অক্ষর, এটা একটা মনে করেন জিহ্বা। জিহ্বার কিন্তু এটা আগা, ঠিক না? জিহ্বার গোড়া, জিহ্বার কিনারা, তাহলে সব কিছু জিহ্বাকে কেন্দ্র করে। আবার এই জিহ্বা কখনো উপরের দাঁতের সাথে যুক্ত হয়, কখনো নিচের দাঁতের সাথে যুক্ত হয়, কখনো দাঁতের আগার সাথে যুক্ত হয়, কখনো গোড়ার সাথে যুক্ত হয়। এইভাবে কিন্তু জিহ্বা থেকে 18টি অক্ষর উচ্চারিত হয়। আর কণ্ঠনালী, কণ্ঠনালী 6টি অক্ষর উচ্চারিত হয়। কণ্ঠনালীর শুরুর দিক আছে, কণ্ঠনালীর মধ্যভাগ আছে, কণ্ঠনালীর শেষ ভাগ আছে। এগুলো ইনশাল্লাহ আমরা সেভাবে পড়ব। আমাদের পড়াটা হবে এই যে যেভাবে সিরিয়াল করা আছে, উচ্চারণ স্থলের যে সিরিয়াল, উচ্চারণ স্থল, অক্ষরের সিরিয়াল না, মনে রাখবেন। আমরা পড়ব কিসের সিরিয়াল দিয়ে? উচ্চারণ স্থলের সিরিয়াল দিয়ে। যেমন প্রথমে শুরু করব ঠোঁট থেকে, তারপরে ইনশাল্লাহ জিহ্বা থেকে, তারপরে আমরা পড়ব কণ্ঠনালী থেকে। এখানে আপনারা কখনো ভাববেন না যে আমরা আলিফ আলিফ বা তা সা এভাবে শুরু করব না। আমরা শুরু করব ঠোঁট থেকে, তারপরে জিহ্বা, তারপর কণ্ঠনালী। এভাবে সিরিয়াল করে করে আমরা 28টি বর্ণের উচ্চারণ আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। আমরা যে কথা আমি আগেই বলতেছিলাম কিন্তু মনে করেছিলাম আপনাদের মনে আগে বলেছি, সেটা হলো আরবি বর্ণ বাংলা বর্ণ। এই আরবি বর্ণের সাথে দেখবেন বাংলা বর্ণের কিছু মিল আছে। যেমন আমি কিছু মিলের কথা আপনাদেরকে বলবো। যেমন আরেকটা কথা বলবো আপনাদেরকে, আপনাদেরকে বলেছিলাম কিনা গত সপ্তাহে আমার মনে নাই। না আমরা স্যার, যে বলা হয় নাই। উচ্চারণ করি, উচ্চারণ কিন্তু আমরা যদি অক্ষরের উচ্চারণ করি সেটাকে আমরা বলবো একটা সাউন্ড হবে, ঠিক না? আমরা যদি অক্ষরের একটা উচ্চারণ করি তাহলে একটা সাউন্ড হয় না? যেমন আমরা যদি বলি ক, খ, গ, ঘ, এগুলোকে একটা সাউন্ড। এই সাউন্ডটাকে আমরা বলি কি? অ্যালফাবেটিক্যাল সাউন্ড। অ্যালফাবেটিক্যাল সাউন্ড মানে অক্ষরিক উচ্চারণ, অর্থাৎ যেটা আমরা বলি অক্ষরের উচ্চারণ। আবার আমরা যদি বলি কয়কারে কা, কয় রস্যিকারে কি, কয় রস্যুকারে কু, এটা কিন্তু অ্যালফাবেটাল মানে অক্ষরের সাউন্ড না, অক্ষরের আওয়াজ না। এটা এটা কিসের আওয়াজ? ফনেটিক। বুঝতে পেরেছেন? তা আমরা অক্ষরের আওয়াজ শিখব না, কারণ অক্ষর কিন্তু আপনারা জানেন, চেনেন। আমরা শিখব হলো কিসের? ফনেটিক। হ্যাঁ, ফনেটিক ফনেটিক। মানে জবর, ফনেটিক জবর, আমরা কি জবর শিখব? জের দিয়ে কিভাবে ফনেটিক হয়। শিখব। এখন ফনেটিক শিখলেই কিন্তু আপনি মাখরাজটা শিখতে পারবেন। আপনি মিম বা তা সা জিম হা খ দাল এইভাবে কিন্তু আসলে শেখা যায় না। তাই যদি হতো তাহলে আপনার বাচ্চাকে আপনি ছোটবেলায় পড়াতেন না কয় কারে কা, কয় রশ্মি কি, কয় রস্যু কু, ক্ষয় কারে খা, ক্ষয় রশ্মি খি, ক্ষয় রস্যু খু, এগুলো কিন্তু আমরা পড়াতাম না। এই জন্য আমরা কিন্তু প্র্যাকটিস করব কি দিয়ে? হরকত দিয়ে। হরকত মানে হচ্ছে জবর, জের, পেশ, এই তিনটা। যেমন বাংলায় হরকত কোনগুলো? আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, এগুলো কিন্তু বাংলার হরকত, মানে স্বর চিহ্ন যেটাকে আমরা বলে থাকি। আর আরবিতে হলো কোনগুলো? জবর, জের, পেশ। জবর কিসের সিমিলার? আকারের। জের কিসের? রস্যিকারের। আর পেশ কিসের? রস্যুকারের। তো এখন আমি যদি দেখেন মিম, এই মিমটা বাংলা কোন বর্ণের সাথে মিল আছে? ময়ের সাথে মিল আছে। কিসের মিল আছে? ময়ের সাথে। যেমন আপনি যদি বলেন মিম জবর মা, এখানে যদি বলেন ময়কারে মা,
এই মা এই মা কোনো পার্থক্য নাই, সাউন্ডগত কোনো পার্থক্য নাই। এবার আপনি যদি বলেন ময় রস্যি মি, তাহলে মিমের নিচে জের দিলে কি হবে? মিম জের মি। আপনি যদি বলেন ময় রস্যু মু, তাহলে মিমের উপর পেশ দিলে কি হবে? মু। এখন ধরে নেন আমি আপনাকে কোনো কিছুই লিখলাম না, আমি যদি বলি মা, মি, মু, তখন আপনি কি বুঝবেন? আপনি কি মিম জবর মা বললাম, নাকি ময়কারে মা বললাম, মিম জের মি বললাম, নাকি ময় রস্যি মি বললাম, মিম পেশ মু বললাম, নাকি ময় রস্যু মু বললাম? এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যতক্ষণ না বলবো মিম জবর মা। তার মানে ময়ের উচ্চারণের সাথে মিমের উচ্চারণ আকার রস্যিকার রস্যুকার জবর জের পেশের সাথে মিল আছে, তার মানে এটার মাখরাজ কিন্তু আমাদের জানাটা জরুরি না, আপনি এমনিতেই পারবেন এটা। এবার আমরা আসি আহ, বা। এই দুইটাই কিন্তু ঠোঁট থেকে উচ্চারিত, এখানে লেখা আছে দেখেন, দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে। আমার এটা মুখস্থ করার তো দরকার নাই। আমি যদি এখন বলি বয়কার বা, বা জবর বা, বয়রস্যি বি, বা জের বি, বয়রস্যু বু, বা পেশ বু, আমার উচ্চারণ কিন্তু হয়ে যাবে, ও কোনো পার্থক্য হবে না। বা বি বু এটা সবাই আপনি ঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। সুতরাং আমাকে এটারও মাখরাজ মনে রাখাটা আমার জন্য জরুরি না। এবার আসি আমরা ঠোঁটের আরেকটি অক্ষর ওয়াও। এই ওয়াও এর উপরে যদি জবর হয় তাহলে কি উচ্চারিত হয়? ওয়াও জবর ওয়া। ওয়াও জবর কি হয়? ওয়া। আর ওয়াও এর নিচে যদি জের দেই, আমি কিন্তু আমার মতন করে পড়াচ্ছি, এটা কিন্তু কোনো বইয়ের আপনার পড়া বিশুদ্ধ শিখলেই হলো, এটাই আমার টার্গেট আর কি। এখন আপনারা যদি বলেন এগুলো বাংলাদেশ শেখাচ্ছেন কেন, এটা কিন্তু আমার কাছে আমি এভাবেই শিখাই, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, মাখরাজটাকে মানুষ যেন ভয় না পায়। এই জন্য যে অক্ষরগুলো বাংলা বর্ণের সাথে মিল, উচ্চারণে মিল আছে, সেগুলো তো আপনার মাখরাজ দরকার নেই, সেগুলো আপনি এমনিতেই পারবেন ইনশাল্লাহ। এবার আমরা আসি ওয়াউজের কি হয়। আমরা কিন্তু অনেকে ওয়াউজের বি বলি, কেউ বলি ওয়াউজের ভি, এভাবে কিন্তু আমরা বলি। আসলে কি ওয়াউজের বি, আসলে কি ওয়াউজের ভি, এর কোনোটাই না। বরং আমার কাছে যেটা মনে হয় সেটা, যেমন আমরা আই, ইংরেজিতে আই, এটার প্লুরাল হচ্ছে কি? উই। এখন আপনি যখন বলবেন আমরা, তখন একটু টেনে যখন কথা বলেন তখন কিন্তু বলেন উই। আমি যদি সেরকম বলি ওয়াউজের উই, ওয়াউজের উই, তাহলে কিন্তু আমার মনে হয় ভুল হবে না। যেমন আমরা যদি বলি আল্লাযী ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, আমরা একটু নিজেরা একটু বলার চেষ্টা করি, শুধুমাত্র শুনলে কিন্তু আসলে শেখা কঠিন হয়ে যায়। একটু বলবো আমার সাথে, আপনারা বলবেন আল্লাযী ইউয়াস উইসু, الذي الذي يوسوس يوسوس ইউয়াস উইসু, يوسوس ইউয়াস উইসু, Also, isso, ইসু না, يوسوس ইউয়াস উইসু, উই উই উইসু। also, isso, يوسوس الذي হ্যাঁ মাশাআল্লাহ, এবার ঠিক হচ্ছে। ওয়াস উইসু, আল্লাযী ইউয়াস উইসু। আমরা বলি, আর আমরা একটু বাসার যদি শব্দ হবে স্বাভাবিক এটাই, যেখানে বাসায় কথা হচ্ছে শব্দ হচ্ছে আমরা একটু নিজেকে মিউট রাখবো। আল্লাযী ইউয়াস উইসু, সবাই বলি الذي الذي يوسوس يوسوس মাশাআল্লাহ। আল্লাযী ইউয়াস উইসু, الذي الذي يوسوس يوسوس ইউয়াস উইসু, يوسوس ইউয়াস উইসু। يوسوس আপনি একটা শব্দ প্র্যাকটিস করছেন কিন্তু আসলে উদ্দেশ্য কিন্তু একটা শব্দ না। উই এটা বিভিন্ন জায়গায় আসতে পারে কোরআনে, তাহলে শুধু এই ওই শব্দটা প্র্যাকটিস করলে সব জায়গায় আপনি সুন্দরভাবে পারবেন। ইউয়াস উইসু, বলেন يوسوس ইউয়াস উইসু,
يوسوس. আচ্ছা, মাশাল্লাহ। এখন দেখেন, আপনি তো উচ্চারণ মাশাল্লাহ ভালোই করেছেন। এখন আপনাকে যদি বলা হয় দুই ঠোঁট গোল করুন, তারপর দুটি আলাদা করুন, এটা কিন্তু আসলে মুখস্থ করে তাজবিদ শেখা যায় না। প্র্যাকটিক্যাল হবেন, পারফেক্ট উচ্চারণ হবে। এই জন্য প্র্যাকটিক্যালি আপনাকে উচ্চারণ শিখতে হবে। ছোটবেলায় বাচ্চারা কিন্তু এইভাবে তাদেরকে মাখরাজ শেখানো হয় না। প্রত্যেকটা শব্দই তারা বাবা মার মুখ থেকে যেভাবে শোনে সেভাবেই তারা বলার চেষ্টা করে। তারা যদি ভুল বলে তাহলে কিন্তু আপনি তাকে বারবার বলে বলে সেটাকে প্র্যাকটিস করান। তা আমরা বলবো উইসু, সবাই বলি উইসু, ويسو উইসু। الذي يوسوس এই তো মাশাল্লাহ। এরপরে দেখেন, ওয়াও এর উপর যদি পেশ হয়, আবার হামজার উপরে যদি পেশ হয়, এই দুইটা পার্থক্য আমরা অনেক সময় করতে পারি না। আমরা কি করে ফেলি? আমরা উজু বলি, উজু হুই। এখন যদি আপনি উজু বলেন, তাহলে কোনটার উচ্চারণ হলো বলেন তো? হামজার উচ্চারণ হয়ে গেল। উজু হুই বললে কি হবে? হামজার উচ্চারণ। আর উজু, উজু, আমরা বলি উজু হুই, সবাই বলি وجوه. উজু হুই, وجوه وجوه. উজু হুই। وجوه. وجوه তাহলে ওয়াও পেশ উ, বলেন ওয়াও পেশ উ, বলেন সবাই বলার চেষ্টা করি। ওয়াও واو পেশ بس উ। هو. যদি বলি হামজা পেশ উ, হামজা পেশ কি হয় বলেন তো? উ। আর حمزة ওয়াও পেশ بيش উ, হামজা পেশ উ, ওয়াও পেশ উ, واقف তাহলে কি হবে? উজু হুই, সবাই বলি। وجوه আপনি আনমিউট অবস্থাও প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। উজু হুই। وجوه এবার আমরা বলবো ওয়া উই উ, সবাই বলি ওয়া উই উ, সবাই বলি। واوي. واو এই তো মাশাআল্লাহ, ওয়া উই উ, واوي. ওয়া উই উ, واوي. ওয়া উই উ, واوي. ওয়া উই উ, واوي. ওয়া উই উ। واوي. মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ঠোঁটের কয়টা অক্ষর প্র্যাকটিস করলাম? তিনটা অক্ষর। কি কি? মামিমু, বাবিবু, ওয়াউই উ, ওয়াউই উ। এই তিনটা অক্ষর কিন্তু ঠোঁট থেকে বের হয়, ঠোঁট থেকে উচ্চারিত হয়, দুই ঠোঁট। এরপর ঠোঁটের আরেকটি অক্ষর আছে ফা। ফাটা হলো বাংলায় ফ, ফ একার ফা, ফয় রস্যি ফি, ফয় রস্যু ফু। এখন বলেন ফাফিফু, সবাই বলি ফাফিফু, বলেন خفيف. ফাফিফু। এখন আপনি কি বলেন? আপনি যদি এভাবে পড়েন, নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে স্পর্শ করে, আপনার কি এটা পড়ার দরকার আছে একটু জানার? কারণ আপনি তো ছোটবেলায় ফায়ের উচ্চারণ শিখে عفيف আসছেন, ঠিক না? ফয়কারে ফায়ের উচ্চারণ শিখে আসছেন, তার মানে ফাফিফু, সবাই বলি ফাফিফু, বলি عفيف خفيف. ফাফিফু। عفيف তাহলে আমরা আবার خفيف. বলবো, عفيف ঠোঁটের অক্ষর কি কি? মামিমু, সবাই বলি মামিমু, مامو ماميمو. বাবিবু, مامو مامو بابيبو. ওয়াউইউ, واويو واويو. واويو ফাফিফু, عفيف خفيف. عفيف ফাফিফু। خفيف. عفيف মাশাআল্লাহ, তাহলে আমরা কিন্তু অলরেডি ঠোঁটের 4টি অক্ষর প্র্যাকটিস করলাম। যারা প্র্যাকটিস করছেন মিউট আনমিউট অবস্থায় কোনো সমস্যা নেই, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, অথবা রেকর্ড কিন্তু আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। রেকর্ডটা শুনবেন, আমরা আজকে থেকে কিন্তু রেকর্ড দিব গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে সেখানে রেকর্ড দেব। এখন আমরা চলে যাব, জিহ্বা থেকে কয়টি অক্ষর উচ্চারিত হয় বলেছিলাম? 18টি। আমরা প্রথমেই এই দুইটা অক্ষর সহ আরেকটি অক্ষর আছে, এই তিনটা অক্ষরে একটু আমরা মাখরাজের দিকে খেয়াল করব। এখানে মাখরাজের দিকে খেয়াল না করলে উচ্চারণটা পারফেক্ট হবে না। তো এই জন্য আমরা একটু আপনাদেরকে দেখাবো আগে। দেখেন এখানে কিন্তু দেখেন জিহ্বা, জিহ্বার আগা, এটা দেখতে পাচ্ছেন জিহ্বার আগা।
আর এইটা কিন্তু উপরের দাঁতের আগা। তাহলে জিহ্বার আগা কার সাথে যুক্ত হচ্ছে? উপরের দাঁতের আগার সাথে যুক্ত হচ্ছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন যে জিহ্বার আগাটা কিন্তু এই দাঁতকে একটু ক্রস করে, একটু দাঁতকে ক্রস করবে, মানে বাইরের দিকে। জিহ্বার আগাটা দাঁতকে বাইরের দিকে একটু ক্রস করবে, তাহলে উচ্চারণটা সুন্দর হবে। যেমন দেখেন, আমি যদি সা বলি, তাহলে বাংলা যে বর্ণগুলো আছে তার সাথে কিন্তু ওইভাবে মিলবে না। আমি যদি দন্তস্ব বলি, তাহলে কিন্তু সা সা হয়, সা। আমি যদি চ বলি, তাহলে কিন্তু সা হয়, চাচা। আবার যদি আমি চ স বলি, তাহলে কিছুটা, মানে একেবারে কিঞ্চিত, পরিপূর্ণরূপে এটা মিলবে না, অক্ষরের সাথে, আরবি বর্ণের সাথে মিলবে না। এই জন্য আমরা এইটাকে খেয়াল করব। আমি বলেছি কিন্তু সবগুলোর মাখরাজ আমরা শিখব না, তা যেগুলো মাখরাজ শিখব তার মধ্যে এইটা একটা। তাহলে আমরা কি করব? আপনারা একটু জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে যুক্ত করবেন। যেমন আমি বলি, দেখেন একটু খেয়াল করে। সা, সা, সবাই বলি সা, তা তা সা, তা সি, তা তা সা, তা তা সি, সি সি বলেন, সি, তা সি সু। তা সি সু এই তো মাশাআল্লাহ, সা সি সু, তা তি তা সু সি সা সু সি সু, তা তা সি তি সু সু সা সি সু। তা তা তি সি সু সু সানা Sa, কিন্তু, si, সানা, সানা। sa, সা, সা, sa, জিহ্বার আগা sa, উপরের দাঁতের আগা। সা তা সি sa, তা সু, si, তা su, সি সু সা সি সু। তা সি সু মাশাআল্লাহ, সু হয়ে গেল আবার। সা সি সু সু। সু তা সি সু সু মাশাআল্লাহ, হচ্ছে এবার। সা সি সু। তা তা সি সি সু সু একই জায়গা থেকে জাজিজু। রা রা রি রি রু রু এটা রা বাংলা রি বলতে রু পারেন অন্তর্জয়ের মতো, কিন্তু 100% না। জাজিজু, একই জায়গা থেকে। রা sa, রি si, রু su, জু কিন্তু শক্ত sa, করা যাবে না, si, পাতলা পাতলা, su, এটা কিন্তু পাতলা উচ্চারণ হবে। ra, ra, জাজিজু, রা ra, রি রু si, su, জাজিজু, রা sa, রি si, রু su, জাজিজু, রা রি রু জাজিজু, রা রি রু সাসিসু, সা সি সু সানা, সাসিসু। তা সি সু যেমন দেখেন, কাউসার, বলেন কাউসার। কাউসার 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 না, Kausar, কাউসার, কাউসার Kausar, কাউসার কাউসার, কাউসার Kausar, কাউসার। কাউসার কাউসার ইজা, He, ইজা ইদা জা জাআ, জা বলেন জা ইজা জাআ। ইদা জা এখানে দেখেন একটা পার্থক্য করতে হবে। ইজা কিন্তু পাতলা হবে জালটা, আর যা, এটা কিন্তু জাটা কিন্তু মোটা হবে। ইজা জাআ, বলেন। ইদা জা 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 দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। ইজা জাআ, জা এই তো মাশাআল্লাহ। ইজা জাআ, ইজা জাটা জাআ। জা কি হ্যাঁ, জিহ্বার ইজা মাঝখান থেকে হবে না জা হ্যাঁ, হ্যাঁ, জিহ্বার মাঝখান। ইজা জা, মাঝখান থেকে তাহলে তো শক্ত হবে না। ইজা জি প্রেসার দিতে হবে জাআ, বলেন। এই তো ইদা মাশাআল্লাহ। জা ইজা জাআ। এখানে ইদা পুরোপুরি জা ডালটা কিন্তু জিহ্বার আগা, আর জিমটা কিন্তু জিহ্বার মধ্যভাগ। ওইটা আমরা এখনো যাইনি, কিন্তু শুধুমাত্র পার্থক্য দেখানোর জন্য আমি আপনাদেরকে বলছি আর কি। ইজা জাআ, সবাই বলি। ইদা জা ইজা জা আচ্ছা, মাশাআল্লাহ। ইজা তাহলে জা আমরা আবার বলবো, সাসিসু, সাসিসু সাসিসু। জাজিজু সু একসাথে বলবো সবাই, জাজিজু, রা রি রু জাজিজু সাসিসু, সা সি সাসিসু জাজিজু। রা রি রু কেউ যা জাজিজু বলবেন না, এটা কিন্তু অনেকটা অন্তর্জয়ের মতো, কিন্তু অন্তর্জয় 100% না, বর্গজ যা কোনোভাবেই না। এই যাটা কি অন্তর্জ যদি বলতে চান,
আর জিমটা হচ্ছে বর্গজ। বুঝতে পেরেছেন? আর জালটা কি অন্তর্জয়ের মতো। এটা যা, এটা যা, এটা যা, এটা যা। তাহলে সাসিসু, Tasisu, জাজিজু, Zazizu, Jajiju, সাসিসু, Sasisu, Tasisu, জাজিজু। Jajidu, Zazizu, এটা কিন্তু Jajidu, আপনারা কেউ হয়েন না, মানে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। এবং আমরা তো আপনাদেরকে বেশি দিন এটা পড়াবো না, এটা 3টা ক্লাস হবে। এরপর ইনশাল্লাহ আমরা মূল ক্লাসে চলে যাব, তখন আরো বেশি প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। এরপরে একই জায়গা থেকে আরো একটি অক্ষর উচ্চারিত হয়, জ। একই জায়গা থেকে জিহ্বার আগা দেখেন, এই যে জ, Zo, জি, জু। বলেন Zozizu, Zozizu, জ, জি, Zozizu, জু, Zozizu, জ, Zozizu, জি, জু। সবাই বলি জ, জি, Zozizu, জু, Zozizu, জ, জি, জু, জ, Zozizu, জি, জু। Zozizu, আচ্ছা, তাহলে আমরা 3টা একসাথে বলবো, সাসিসু, Sasisu, সাসিসু, Tasisu, জাজিজু, Zajidu, জজিজু, Zozizu, সাসিসু, Sasisu, জাজিজু, Zazizu, জজিজু, সাসিসু, জাজিজু, Zazizu, জজিজু। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব, এটা কিন্তু জিহ্বার আগা, উপরের দাঁতের আগার সাথে যুক্ত করে 3টা অক্ষর আমরা প্র্যাকটিস করলাম। এখন চলে যাব জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। তবে আপনি যদি এমনিতেই পারবেন এই অক্ষরগুলো, যেমন এই অক্ষরগুলোর সাথে বাংলা হুবহু মিল আছে। যেমন আপনি যদি বলেন তয়কার তা, তা জবর তা, তয় রস্যি তি, তা জের তি, তয় রস্যু তু, তা পেশ তু। এরপরে দেখেন দয়াকারে দা, দয় রস্যি দি, দয় রস্যু দু। ভাই একটু তাহলে দেখেন উস্তাদ জি একটু এখানে, বলেন, তারপরে বলেন। জি, আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে উস্তাদ জি তাতিতু, বলেন, সাধারণ উচ্চারণ তারপরে বলেন। তাতিতু, সবাই বলি তাতিতু, সবাই বলি তাতিতু। Tasisu, আমরা একটু দ্রুত উচ্চারণ কেন করছি জানেন? হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। হরকতের উচ্চারণ কি করতে হয়? দ্রুত করতে হয়, নাইলে মাদ হয়ে যায়। দ্রুত করতে হ্যাঁ, তাতিতু, সবাই বলি হবে। Tatitu, দাদিদু, তাতিতু, দাদিদু, দাদিদু, তাতিতু, দাদিদু, হ্যাঁ তাতিতু, দাদিদু। তাতিতু, আচ্ছা, মাশাআল্লাহ, এটা সহজ। দাদিদু, এই জন্য এটার বেশি বলছি না, এটা সহজ। তবে এই যে যে ত, এখানে একটু পার্থক্য দেখাতে হবে। তা, ত, তা জবর কি হয় বলেন তো? তা হয়। আর ত জবর কি হয়? ত, ত। যেমন বাংলায় কিন্তু দেখেন তা, তয় বয়, বাংলায় কি তয় ত, বয় আছে না? বাংলায় কি তয় বয় আছে কি আছে না? নেই, আছে? তা এই যে আছে, তয় বয় যেটা, এইটা হলো ত। আর শুধু তয়কারে তা, তাহলে এইটা হলো তা, আর এইটা হলো কি? ত। তাহলে এইটা হলো তা, আর এইটা হলো ত। তাহলে আমরা পাশাপাশি উচ্চারণ করে দেখি। তা, বলেন তা, তা জবর তা, ত জবর ত, তা জবর তা, ত জবর কি হয়? ত হয়। তো, তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদের জানাটা খুব বেশি জরুরি না। সেটা হলো, এই তটা হলো প্রত্যেকটা অক্ষরের কিন্তু কিছু কি আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তো তয়ের বৈশিষ্ট্য হলো, তটা হচ্ছে হাই সাউন্ডিং লেটার, মানে সাউন্ডটা একটু হাই হয়। ত উচ্চারণ করতে গেলে সাউন্ডটা কি হয়? হাই হয়। এবং এইটা আবার থিক লেটার, থিক মানে মোটা হয়। তার মানে তটা হলো একটু উঁচু এবং হাই, মানে হাই এবং মোটা। তটা কি উঁচু এবং মোটা, এই দুইটা বৈশিষ্ট্য তয়ের মধ্যে। যেমন আপনি দেখেন, যখন ত উচ্চারণ করবেন তখন দেখবেন এই জিহ্বার মাঝখানটা একটু উঁচু হয়ে যাবে। কিন্তু অন্য অক্ষরে কিন্তু দেখেন, জিহ্বার দেখেন একেবারে লেভেল সমান আছে, তাটা। কিন্তু তটা কি হয়? একটু উঁচু হয়। এই জন্য এই বৈশিষ্ট্য জানাটা আপনার এই মুহূর্তে জরুরি না, তো একটু পার্থক্য করার জন্য বললাম। তাহলে তা
আরেকটা হলো কি ত। এখন তা এবং ত তো পার্থক্যটা একবারে স্পষ্ট, কিন্তু তায়ের নিচে যদি জের হয় এবং তয়ের নিচে যদি জের হয় তখন একটু পার্থক্য করে পড়তে হবে, আরো বেশি পার্থক্য করতে হবে। যেমন তাজের কি হবে তি, আর তজের হবে তুই। তুই তজের কি তুই, তাজের তি আর তজের তুই। এই পার্থক্যটা, এটা আপনার এই মুহূর্তে হবে না, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তাহলে তাজের তি, তজের তুই, সবাই বলি তাজের তি, তজের তুই, সবাই তাজের বলি। তি, তজের তি, তজের তুই, আচ্ছা, তাজের তি, হ্যাঁ, তাজের তি, তজের তুই, তাজের তি, তজের তজের তুই, তুই। আচ্ছা, এরপরে তজের দেখেন তুই, তাপেশ তু, তপেশ তু, তাপেশ তু, তপেশ তু। এটা একটু সময় লাগবে পার্থক্য করতে, আপাতত এটার পার্থক্য আপনাদের করা একটু সমস্যা হবে। তাহলে তাতি তু, ততুই তু, একসাথে বলি তাতি তু, তাতি তাতি তু, ততুই তু, ততুই তু, ততুই তু, তাতি তু, তাতি তু, ততুই তু। ততুই তু, আমি যেটা বলবো সেটা আপনারা বলবেন, তারপর আমি পরে যেটা বলবো তখন তারপরে সেটা বলবেন, তাহলে ভালো হবে। তাতি তু, তাতি তু, ততুই তু, ততুই তু, তাতি তু, তাতি তু, ততুই তু, ততুই তু, তাতি তু, তাতি তু, ততুই তু, ততুই তু, তাতি তু, তাতি তু, ততুই তু। ততুই তু। আচ্ছা, মাশাআল্লাহ, এটা আরো ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো আগামী ক্লাসে। এখন আমরা চলে যাব, আরো 3টা অক্ষর আমরা দেখবো, আরো কিছু যেগুলো সহজ সেগুলো আমরা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। যেমন বাংলায় কিন্তু দেখেন ঝা আছে, ঝা আছে না, বর্গজা ঝ আছে না, ঝ। তা ঝ জি, একারে কি হয় ঝা, ঝা। আর এটাও কি হয় ঝা আলিফ জবর ঝা, ঝা, ঝা জবর ঝা। ঝার ঝয় রস্যিকারে কি হয় ঝি। জি, আর এটাও কি ঝি। ঝয় প্রস্যু ঝু। ঝু, আর এটাও কি হয় ঝু। তাহলে আমরা একসাথে বলি ঝাঝি ঝু, ঝাঝি ঝু, ঝাঝি ঝু। ঝাঝি ঝু, আপনার কিন্তু এটা মুখস্থ করতে হবে না, জিহ্বার আগা নিচের দাঁতের কিনারা স্পর্শ করে, তবে এটা অনেকটা শীষ ধ্বনির মতো হয়, ঝাঝি ঝু। আর ঝাঝি ঝু, এইটা হলো দন্তস্বয়ের মতন অনেকটা, সাসি সু, সাসি সু, সাসি সু, সাসি সু, সাসি সু। সাসি সু, যদি একটু ভালো করতে চান তাহলে জিহ্বার আগাটা নিচের দাঁতের গোড়ার সাথে যুক্ত করবেন, যেমন অনেক সময় আমরা শীষ বাজাই না, এই যে যেখান থেকে উচ্চারণ করি, শব্দটা যেখান থেকে করি সেইখান থেকে অক্ষরগুলো উচ্চারিত হয়। জা, জি, জু, বলি সা, সি, সু, সা, সি, সা, সু, সি, সু, সা, সি, সু, জা, জি, জু, ঝা, ঝি, ঝু, সা, সি, সু, সা, সি, সু, জা, জি, জু, ঝা, ঝি, ঝু, সা, সি, সু। সা, সি, সু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখেন একই জায়গা থেকে উচ্চারিত হয় সদ। সদ অনেক তোমার বাংলা চয়ের মতো কিছুটা, স, সুই, সু। স, সুই, সু, মাশাআল্লাহ, স, সুই, সু, 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 স, সুই, সু। স, সুই, সু। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমরা একবারে বলবো ঝাঝিঝু, ঝাঝি ঝু, সাসিসু, সাসি সু, সসুইসু, স, সুই, সু, সসুইসু। স, সুই, সু। এই 3টা প্রত্যেকটা দেখবেন আপনি 3টা করে অক্ষর উচ্চারিত হয় একই জায়গা থেকে, প্রায় একটু 19-20 আছে জায়গা। এরপর দেখেন আরো সহজ অক্ষর, বাংলা ল, লালিলু,
লালিলু এখানে কোনো মাখরাজ জানার প্রয়োজন নেই। লালিলু, লালিলু লালিলু, লালিলু লালিলু, লালিলু নানিনু, নানিনু নানিনু, নানিনু নানিনু। নানিনু এটা দন্তন ন, এটা কি দন্তন ন, ঠিক না? নানিনু। এরপরে নানিনু ররিরু। ররিরু এখন আমরা অনেক সময় ছোটবেলা আমরা শিখেছি কিন্তু র জবর রা, আসলে রা না, কি র হবে? র জবর র। তাহলে ররিরু। ররিরু এখন বলেন র আর উচ্চারণ করা কি কঠিন? না হ্যাঁ, আপনি র কে শুধু জবর হলে র উচ্চারণ করেন, এইটু শুধু মনে রাখলেই হলো। আর রয় রশ্মি রি বললেও যা, রয়ের নিচে জের দিলেও একই উচ্চারণ রি। রয় রস্যু রু, র পেশ রু। তাহলে আমরা বলবো লালিলু, লালিলু নানিনু, নানিনু নানিনু লরিরু, ররিরু ররিরু, ররিরু ররিরু। ররিরু আচ্ছা, আমরা আর এই পর্যন্ত আজকে রাখবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা জিম, শক্ত অক্ষর, জিহ্বার মধ্যভাগ থেকে উচ্চারণ করব। শিন একই জায়গা থেকে, ইয়া একই জায়গা থেকে। তা আমরা আবার একটু রিপিট করি। আমরা বলেছি আরবি বর্ণ হচ্ছে 29টি, তার মধ্যে 28টি অক্ষর কি হয়? উচ্চারিত হয়। একটি মাত্র অক্ষর কি হয় না? উচ্চারিত হয় না, সেটা হলো আলিফ। আলিফ কেন উচ্চারিত হয় না? আমরা একটা, আপনাদের গত ক্লাসে মানে বলি নাই, একটা থিওরি আছে। থিওরি হচ্ছে নো সাইন নো সাউন্ড, নো সাইন নো সাউন্ড। নো সাইন মানে কি? কোনো সাইন নেই যেখানে, সেখানে সাউন্ডও নাই। যেমন আমরা এক সময় করোনার সময় কি লেখা দেখতাম সব জায়গাতে? নো মাস্ক নো সার্ভিস, নাকি? তা আরবিতেও নো সাইন নো সাউন্ড। যে অক্ষরের উপরে কোনো সাইন থাকবে না, সাইন মানে কি? জবরদের পেশ, হরকত, সেটা কি হবে না? উচ্চারিত হবে না। তো সেই ক্ষেত্রে আলিফটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আলিফ কখনোই উচ্চারিত হয় না। কারণ আলিফ কখন উচ্চারিত হয়? যখন আলিফের উপরে যখন হরকত হয়। আর আলিফের উপরে যখন হরকত হয়ই, তখন কিন্তু সেটার আলিফ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে আমরা বলেছি 28টি অক্ষর মুখের 3টা জায়গা থেকে উচ্চারিত হয়, ঠোঁট থেকে 4টি, জিহ্বা থেকে 18টি, কণ্ঠনালী থেকে 6টি। আমরা ঠোঁট থেকে 4টি অক্ষর হলো, আমরা উচ্চারণ করেছি মামিমু, মিমের উচ্চারণ, বাবিবু, বায়ের উচ্চারণ, ওয়াউই উ, ওয়ের উচ্চারণ, ফাফিফু, আয়ের উচ্চারণ। এই 4টি হলো ঠোঁট থেকে। এবার আসি আমরা জিহ্বা থেকে। জিহ্বা থেকে হলো, আমরা বলেছি জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, এখান থেকে 3টা অক্ষর উচ্চারিত হয়। এই 3টা অক্ষর একটু সাবধানতার সাথে উচ্চারণ করতে হবে। সেটা হলো সাসিসু, জাজিজু, জজিজু। সাসিসু, জাজিজু, জজিজু। এই 3টা অক্ষর। এরপর আমরা বলেছি তাতি তু সহজ, দাদি দু সহজ, মানে ত দ। এরপর হচ্ছে ত, এটার একটু পার্থক্য হচ্ছে তায়ের সাথে এটার একটু সিমিলার সাউন্ড হয়ে যায়, ওই জন্য আমরা এটা উচ্চারণ করব ত তুই তু, ত তুই তু, ত তুই তু। আর অপর দিকে তার উচ্চারণ কিভাবে করব? তাতি তু। আর এটা হলো ত তুই তু, ত তুই তু। আচ্ছা, এরপরে আমরা বলেছি জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে একটু শীষ ধ্বনির মতো উচ্চারিত হয়। জা জি জু, সা সি সু, স সি সু, ত সি সু, স সি সু। এটা হলো সদ। এরপর হুজুর লালিলু, হুজুর এই সদের উচ্চারণটা কি নানিনু, ক না খ দিয়ে? আরেকটা হলো কি ররিরু। আচ্ছা, তাহলে আমরা হুজুর আজকের হুজুর এই যে ক্লাসটা, জি বলেন। সদের উচ্চারণটা কি চ দিয়ে না ছ দিয়ে? আসলে স সদ দিয়েও চ দিয়ে মাঝখানে, যদিও আমরা স দিয়ে করি স, তাহলে কেমন যেন একবারে স হয়ে গেলে তখন আবার উচ্চারণ সঠিক হয় না। না এবার